শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আমি হোসনেরা বেগম, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। আজকে আমরা ক্লাস করব নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় গ্যাসীয় বিনিময়। চলো আমরা ক্লাসটা শুরু করি। গ্যাসীয় বিনিময়। এখন পর্যন্ত যত কিছু আবিষ্কৃত হয়েছে তা সব জীবদেহে গ্যাসীয় আদান প্রদান ঘটে, এটা কিন্তু প্রমাণিত হয়েছে। গ্যাসীয় বিনিময় জীবের একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া, তবে উদ্ভিদ এবং প্রাণীর গ্যাসীয় বিনিময় প্রক্রিয়াটা ভিন্নতর। উদ্ভিদ এবং মানবদেহের গ্যাসীয় বিনিময় প্রক্রিয়াটা মূলত আমরা এখানে আলোচনা করা হবে। তোমরা জানো যে আমরা নিচের ক্লাসগুলোতে 7-8-এও কিন্তু পড়ে এসেছি যে উদ্ভিদ এবং প্রাণীদের মধ্যে গ্যাসের আদান প্রদান হয়ে থাকে। তোমরা জানো যে উদ্ভিদের লাগে হলো কার্বন ডাই অক্সাইড এবং ওর দেহে যে অক্সিজেন তৈরি হয় সেটা কিন্তু তার জন্য প্রয়োজন না, সে সেটা প্রকৃতিতে ছেড়ে দেয়। আর অপরদিকে জীবের দরকার, বেঁচে থাকার জন্য দরকার হলো অক্সিজেন, যেটা সে পেয়ে থাকে উদ্ভিদ থেকে। তাহলে এবং জীব কী করে, তার দেহ থেকে যে ক্ষতিকর গ্যাসটা কার্বন ডাই অক্সাইড সেটা প্রকৃতিতে ছেড়ে দেয়, সেটা নেয় আবার কে? উদ্ভিদ। এইভাবে কিন্তু উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে গ্যাসীয় একটা বিনিময় ঘটে থাকে। এটা একেবারে পৃথিবীর সৃষ্টি শুরু থেকে চলছে এবং কিয়ামত পর্যন্ত এই প্রক্রিয়াটা চলতেই থাকবে। তাহলে উদ্ভিদের গ্যাসীয় বিনিময়টা আমরা জানি যে উদ্ভিদের জীবনে সালোকসংশ্লেষণ এবং শ্বসন অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রক্রিয়া। মূলত এই দুটি শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের গ্যাসীয় বিনিময় ঘটে থাকে। এই প্রক্রিয়া দুটি ঘটে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেনটা ত্যাগ করে। অন্যদিকে শ্বসন প্রক্রিয়ার জন্য অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করে। উদ্ভিদের প্রাণীর মতো শ্বাস নেওয়ার জন্য কোনো বিশেষ অঙ্গ নেই, তবে পাতার স্টোমাটা ও পরিণত কাণ্ডের বাকলে অবস্থিত লেন্টিসেলের মাধ্যমে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য গ্যাসের একটা বিনিময় ঘটে থাকে। দিনের বেলা বা পর্যাপ্ত আলোর উপস্থিতিতে সালোকসংশ্লেষণের হারটা বেশি হয়, এটা তোমরা সবাই জানো। সালোকসংশ্লেষণে উৎপাদিত অক্সিজেন গ্যাসের কিছু অংশ শ্বসন প্রক্রিয়ায় ব্যয় হয়, আবার শ্বসন প্রক্রিয়ায় উৎপাদিত কার্বন ডাই অক্সাইড এবং গ্যাসের কিছু অংশ সালোকসংশ্লেষণে ব্যবহার হয়। তাই আদান প্রদানকৃত অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ প্রায় সমান থাকে। রাতের বেলা সালোকসংশ্লেষণ প্রক্রিয়া আলোক পর্যায় বন্ধ থাকে, তাই অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় না। অন্যদিকে দিবারাত্রি 24 ঘন্টায় শ্বসন প্রক্রিয়াটা সংঘটিত হয়। ফলে শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইডের গ্যাসের উৎপাদন চলতে থাকে। এর জন্য বড় গাছের নিচে রাত্রিবেলা ঘুমালে আমাদের শ্বাসকষ্ট দেখা দিতে পারে। উদ্ভিদ তার পরিবেশ থেকে প্রয়োজনীয় গ্যাস সংগ্রহ করে। উদ্ভিদের পাতা যেরকম বাতাস থেকে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস সংগ্রহ করে, তেমনি মূল মাটি থেকে পানি শোষণ করে থাকে। শোষিত সেই পানির সাথে কার্বন ডাই অক্সাইড এর বিক্রিয়ার ফলে অক্সিজেন গ্যাস উৎপাদন হয়, যা বায়ুমণ্ডলে চলে যায়। এভাবে উদ্ভিদ দেহে গ্যাস বিনিময়টা চলতে থাকে। মানবদেহের শ্বসনতন্ত্র। মানবদেহে আমরা শ্বসনতন্ত্রটা একটু খেয়াল করি যে মানবদেহের শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ হলো কে? ফুসফুস। ফুসফুসটাকে বলা হয় মানবদেহের একমাত্র শ্বসন অঙ্গ। অক্সিজেন মানব জীবনের অপরিহার্য উপাদান। কোনো প্রাণী অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। মানবদেহে বাতাসের সাথে অক্সিজেন ফুসফুসে প্রবেশ করে এবং রক্তের মাধ্যমে দেহের সব অঙ্গে গিয়ে পৌঁছায়। দেহকোষে পরিপাক হওয়া খাদ্যের সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটে, ফলে তাপ এবং শক্তি উৎপন্ন হয়। এই তাপ দেহকে উষ্ণ রাখে, গরম রাখে এবং প্রয়োজনীয় শক্তি যোগায়। অক্সিজেন এবং খাদ্য উৎপাদনের মধ্যে বিক্রিয়ার ফলে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হয়। রক্ত উপাদানগুলোকে ফুসফুসে নিয়ে যায়, সেখানে অক্সিজেন শোষিত হয় এবং কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। যে প্রক্রিয়া দিয়ে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড নিষ্কাশন করা হয় তাকে শ্বাসকার্য বলা হয়। যে জৈবিক প্রক্রিয়ায় জীব প্রাণীদেহের খাদ্য বস্তুকে বায়ুর অক্সিজেনের সাথে জারিত করে মজুদ শক্তিতে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তর এবং কার্বন ডাই অক্সাইড নিষ্কাশন করে তাকে সাধারণত শ্বসন বলা হয়। দেহের ভেতরে গ্যাসীয় আদান প্রদান একবার ফুসফুসে এবং পরে দেহের প্রতিটি কোষে পর্যায়ক্রমে সম্পাদিত হয়। শ্বসনের সরল প্রক্রিয়াটি এরকম। তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ যে C6H12O6, এটাকে বলা হচ্ছে গ্লুকোজ। এর সঙ্গে আমরা 6 অণু অক্সিজেন নেওয়ার পরে এই দুটোর মধ্যে বিক্রিয়া করে উৎপন্ন হবে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি, আর উৎপন্ন হবে ATP। সপ্তম শ্রেণীতে কিন্তু আমরা এটা জেনেছি।
যে প্রশ্বাসে অক্সিজেন গ্রহণ এবং নিঃশ্বাসে কার্বন ডাই অক্সাইড দেহ থেকে বের করতেই হয়, তা না হলে আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। কারণ 3-4 মিনিটের বেশি দেহে অক্সিজেন সরবরাহ বন্ধ থাকলে মৃত্যু অনিবার্য। দেহের সচেতন অচেতন উভয় অবস্থাতে অবিরাম অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড নির্গমন চলে, আর সাথে সাথে প্রতিনিয়তই দেহ রক্ষার নানাবিধ প্রক্রিয়াও চলতে থাকে, যার ফলে প্রাণীটা বেঁচে থাকে। শ্বসনতন্ত্র, যে অঙ্গগুলির সাহায্যে শ্বাসকার্য পরিচালিত হয় সেগুলোকে একত্রে বলা হচ্ছে শ্বসনতন্ত্র। শ্বসনতন্ত্রের সাথে সম্পৃক্ত অঙ্গগুলো হলো নাসারন্ধ্র এবং নাসাপথ, গলনালী বা গলবিল, স্বরযন্ত্র, শ্বাসনালী বা ট্রাকিয়া, বায়ুনালী বা ব্রঙ্কাস, আর ফুসফুস এবং মধ্যচ্ছদা। এই অঙ্গগুলো নিয়ে আমাদের একটা শ্বসনতন্ত্র গঠিত হয়। নাসারন্ধ্র ও নাসাপথটা শ্বসনতন্ত্রের প্রথম অংশের নামই হলো আমাদের নাসিকা বা নাক। এটা মুখগহ্বরের উপরে অবস্থিত একটি ত্রিকোণাকার গহ্বর। নাক বা নাসিকার সাহায্যে কোনো বস্তুর সুগন্ধ বা দুর্গন্ধ বোঝা যায়। এক বিশেষ ধরনের স্নায়ু এই অঙ্গকে উদ্দীপিত করে, ফলে আমরা গন্ধ পাই। নাসিকা এমনভাবে বিবর্তিত হয়েছে যে সেটি প্রশ্বাসের সময় বাতাসকে ফুসফুসের গ্রহণে উপযোগী করে দেয়। নাসাপথ সামনে নাসাছিদ্র এবং পেছনে গলবিল পর্যন্ত বিস্তৃত একটি পাতলা প্রাচীর দিয়ে এটি দুই ভাগে বিভক্ত। এর সামনের অংশ লোমাবৃত এবং পেছনের অংশ শ্লেষ্মা প্রস্তুতকারী একটি পাতলা পর্দা দিয়ে আবৃত। আমাদের শ্বাস প্রশ্বাসের সময় বায়ুতে বিদ্যমান ধূলিকণা, রোগ জীবাণু এবং আবর্জনা থাকলে তা এই লোম এবং পর্দাতে আটকে যায়। এতে বায়ু ফুসফুসে প্রবেশ করার পূর্বে কিছু পরিমাণ নির্মল হয়ে যায়। এছাড়া শ্বসনের জন্য গৃহীত বায়ু নাসাপথ দিয়ে যাওয়ার সময় কিছুটা উষ্ণ এবং আর্দ্র হয়ে এর ফলে হঠাৎ ঠান্ডা বায়ু ফুসফুসে প্রবেশ করে সাধারণত কোনো প্রকার ক্ষতি করতে পারে না। গলবিল, মুখে হা করলে মুখগহ্বরের পেছনে যে অংশটি দেখা যায় সেটিকে বলা হচ্ছে গলবিল। নাসাপথের পেছনের অংশ থেকে স্বরযন্ত্রের উপরিভাগ পর্যন্ত এটা বিস্তৃত। এর পেছনের অংশের উপরিতলে একটি ছোট্ট জিহ্বার মতো থাকে, যেটাকে বলা হয় আলা জিহ্বা। খাদ্য এবং পানীয় কলধকরণের সময় এটা নাসাপথের পশ্চাৎপথ বন্ধ করে দেয়, ফলে কোনো প্রকার খাদ্য নালিকা পথে বাইরে আসতে পারে না। খাদ্য গ্রহণের সময় প্রচুর পরিমাণে পিচ্ছিল পদার্থ নিঃসরণ করাও আর এর একটি গুরুত্বপূর্ণ কাজ। সম্ভবত উন্নততর ষড়যন্ত্রের বিবর্তনের সাথে আলা জিহ্বার উদ্ভবের একটা সম্পর্ক আছে, যেটি কেবল মানুষেই সবচেয়ে বেশি বিকশিত। ষড়যন্ত্র, এটি গলবিলের নিচে এবং শ্বাসনালীর উপরে অবস্থিত। ষড়যন্ত্রের দুই ধারে দুটি পেশি থাকে, এগুলোকে বলা হচ্ছে ভোকাল কর্ড। ষড়যন্ত্রের উপরে একটি জিহ্বা আকৃতির ঢাকনা রয়েছে, একে বলা হয় উপজিহ্বা। শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় এটি খোলা থাকে এবং এই পথে বাতাস ফুসফুসে যাতায়াত করতে পারে। খাবার সময় এই ঢাকনাটি ষড়যন্ত্রের মুখ ঢেকে দেয়, ফলে আহার্য দ্রব্যাদি সরাসরি খাদ্যনালীতে প্রবেশ করে। শ্বাস প্রশ্বাসে এর কোনো ভূমিকা নেই। শ্বাসনালী, এটি খাদ্যনালীর সামনে অবস্থিত একটি ফাঁপা নল। এই নলটি ষড়যন্ত্রের নিচের অংশ থেকে শুরু করে কিছু দূরে নিচ গিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে দুটি বায়ুনালীর সৃষ্টি করে, একে বলা হচ্ছে আমাদের শ্বাসনালী। এর প্রাচীরে কতগুলো অসম্পূর্ণ বলয়াকার তরুণাস্থি এবং পেশি দিয়ে গঠিত। এর অন্তর্গাত্র ঝিল্লি দিয়ে আবৃত। এই ঝিল্লিতে সূক্ষ্ম লোমযুক্ত কোষ থাকে। এর ভেতর দিয়ে বায়ু আসা যাওয়া করে। শ্বাসনালীর ভেতর দিয়ে কোনো অপ্রয়োজনীয় বস্তুকণা প্রবেশ করলে সূক্ষ্ম লোমগুলো সেগুলোর শ্লেষ্মার সাথে বাইরে বের করে দেয়। ব্রঙ্কাস, শ্বাসনালী ষড়যন্ত্রের নিম্নাংশ থেকে শুরু করে ফুসফুসের নিকটবর্তী স্থানে গিয়ে ডান এবং বাম দিকে দুটি শাখা বিভক্ত হয়। এই শাখাগুলোকে যথাক্রমে বাম এবং ডান ফুসফুসে প্রবেশ করে। এগুলো ব্রঙ্কাই এবং একবচন এগুলোকে ব্রঙ্কাস বলা হয়। ফুসফুসে প্রবেশ করার পর ব্রঙ্কাই দুটি অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়, এগুলোকে অনুক্লোম শাখা বলা হয়। এদের গঠনশৈল শ্বাসনালীর অনুরূপ। ফুসফুস শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ। বক্ষগহ্বরের ভেতর হৃৎপিণ্ডের দুই পাশে দুটি ফুসফুস অবস্থিত। এটি স্পঞ্জের মতো নরম এবং কোমল, হালকা লালচে রঙের।
ডান ফুসফুস 3 খণ্ডে এবং বাম ফুসফুস 2 খণ্ডে বিভক্ত। ফুসফুসের 2 ভাঁজ বিশিষ্ট প্লুরা নামক পর্দা দ্বারা আবৃত। 2 ভাঁজের মধ্যে এক প্রকার রস নির্গত হয়, ফলে শ্বাসক্রিয়া চলার সময় ফুসফুসের সাথে বক্ষগাত্রের কোনো ঘর্ষণ হয় না। ফুসফুসে অসংখ্য বায়ুথলি বা বায়ুকোষ, সূক্ষ্ম সূক্ষ্ম শ্বাসনালী এবং রক্তনালী থাকে। বায়ুথলিগুলোকে বলা হচ্ছে অ্যালভিউলাস। বায়ুথলিগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অনুক্লোম শাখা প্রান্তে মৌচাকের মতো অবস্থিত। নাসাপথ দিয়ে বায়ু সরাসরি বায়ুথলিতে যাতায়াত করতে পারে। বায়ুথলি পাতলা আবরণী দিয়ে আবৃত এবং প্রতিটি বায়ুথলি কৌশিক নালিকা দিয়ে পরিবেষ্টিত। বায়ু প্রবেশ করলে এগুলো বেলুনের মতো ফুলে ওঠে এবং পরে আপনি এটা সংকুচিত হয়। বায়ুথলি ও কৌশিক নালিকার গাত্র এত পাতলা যে এর ভেতর দিয়ে গ্যাসীয় আদান প্রদান ঘটে। মধ্যচ্ছদা বক্ষগহ্বর এবং উদর গহ্বর পৃথককারী পেশিবহুল পর্দাকে বলা হচ্ছে মধ্যচ্ছদা। এটি দেখতে অনেকটা প্রসারিত ছাতার মতো। মধ্যচ্ছদা সংকুচিত হলে নিচের দিকে নামে, তখন বক্ষগহ্বরের আয়তন বৃদ্ধি পায়। এটি প্রসারিত হলে উপরের দিকে ওঠে এবং বক্ষ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। মধ্যচ্ছদা প্রশ্বাস গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শ্বাসক্রিয়া শ্বাস প্রশ্বাসের অঙ্গগুলোকে কেবল গলবিলের দিকে খোলা, অন্য সব দিকে বন্ধ। ফলে নাসাপথের ভেতর দিয়ে ফুসফুসের বায়ুথলি পর্যন্ত বাতাস নির্বিঘ্নে চলাচল করতে পারে। স্নায়বিক উত্তেজনা দিয়ে শ্বাসকার্য পরিচালিত হয়। স্নায়বিক উত্তেজনার কারণে পিঞ্জরাস্থির মাংসপেশি এবং মধ্যচ্ছদা সংকুচিত হয়। ফলে মধ্যচ্ছদা নিচের দিকে নেমে যায় এবং বক্ষগহ্বর প্রসারিত হয়। বক্ষগহ্বরের আয়তন বেড়ে গেলে বায়ুর চাপটা কমে যায়। ফলে ফুসফুসের ভেতরে বায়ুর চাপ বাইরের বায়ুর চাপ থেকে অনেকটাই কমে যায়। বক্ষগহ্বরের ভেতরে এবং বাইরের চাপের সমতা রক্ষার জন্য বায়ু ফুসফুসের ভেতরে সহজে প্রবেশ করতে পারে। এই পেশি সংকোচনের পরপরই পুনরায় প্রসারিত হয়। তাই মধ্যচ্ছদা পুনরায় প্রসারিত হয়ে উপরের দিকে উঠে যায় এবং বক্ষগহ্বর আয়তন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এতে ফুসফুসের ভেতরে বায়ুর চাপ বেড়ে যায়। ফলে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বায়ু সমৃদ্ধ বাতাস মিশ্রিত নিঃশ্বাস রূপে বাইরে বের হয়ে যায়। এভাবে মানবদেহে প্রতিনিয়ত শ্বাসকার্য চলতে থাকে। মূলত এটাকে বলা হচ্ছে বহিঃশ্বসন। জীবে যে গ্যাসের বিনিময়টা হয়, গ্যাসের বিনিময় বলতে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময়কে বোঝায়। এটি মূলত বায়ু এবং ফুসফুসের রক্তনালীর ভেতরেই ঘটে থাকে। সব ধরনের গ্যাসীয় বিনিময়ের মূলে রয়েছে হলো ব্যাপন প্রক্রিয়া। গ্যাসন প্রক্রিয়া বিনিময় দুটি পর্যায়ে করা হয়। একটাকে বলা হচ্ছে অক্সিজেন শোষণ, আরেকটাকে বলা হচ্ছে কার্বন ডাই অক্সাইড ত্যাগ। অক্সিজেন শোষণ ফুসফুসের বায়ুথলি বা অ্যালভিউলি ও রক্তের চাপের পার্থক্যের জন্য অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় রক্তে প্রবেশ করে। ফুসফুস থেকে ধমনীর রক্তে অক্সিজেন প্রবেশ করার পরে রক্তে অক্সিজেন দুভাবে পরিবাহিত হয়। সামান্য পরিমাণ অক্সিজেন রক্তরসে দ্রবীভূত হয়ে পরিবাহিত হয়। বেশিরভাগ অক্সিজেনই হিমোগ্লোবিনের লৌহ অংশের সাথে হালকা বন্ধনের মাধ্যমে অক্সিহিমোগ্লোবিন নামে একটি অস্থায়ী যৌগ গঠন করে। অক্সিহিমোগ্লোবিন থেকে অক্সিজেন সহজে বিচ্ছিন্ন হয়ে যায়। রক্ত কৌশিক নালীতে পৌঁছার পর অক্সিজেন পৃথক হয়ে প্রথমে লোহিত রক্তকণিকার আবরণ এবং পরে কৌশিক নালীর প্রাচীর ভেদ করে লসিকাতে প্রবেশ করে। অবশেষে লসিকা থেকে কোষ আবরণ ভেদ করে কোষে পৌঁছায়। কার্বন ডাই অক্সাইড পরিবহন। খাদ্য জারণ বিক্রিয়ার কোষে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এই কার্বন ডাই অক্সাইড প্রথমে কোষ আবরণ ভেদ করে আন্তঃকোষীয় তরল এবং লসিকাতে প্রবেশ করে এবং সেখান থেকে কৌশিক নালীর প্রাচীর ভেদ করে রক্তরসে প্রবেশ করে। কার্বন ডাই অক্সাইড প্রধানত সোডিয়াম বাইকার্বনেট রূপে রক্তরসের মাধ্যমে এবং পটাশিয়াম বাইকার্বনেট রূপে লোহিত রক্ত কণিকা দিয়ে পরিবাহিত হয়ে ফুসফুসে আসে। সেখানে কৌশিক নালী এবং বায়ুথলি ভেদ করে দেহের বাইরে নির্গত হয়। নিঃশ্বাসের সাথে যে আমাদের কার্বন ডাই অক্সাইড নির্গত হয় বা বের হয় তার একটা পরীক্ষা। এই পরীক্ষাটার জন্য লাগবে দুটো টেস্ট টিউব, একটা 10 মিলিলিটার ইনজেকশনের সিরিঞ্জ, সুই ব্যতীত দুটি প্লাস্টিকের নল, যার অন্তত একটি নল সিরিঞ্জের মুখে বায়ুরোধী করে আটকানো যায়, এবং চুনের পানি।
এই পদ্ধতিটা কি, যে টেস্ট টিউবের দুটিতে সমপরিমাণ চুনের পানি নিতে হবে, তারপর দুটি টেস্ট টিউবের প্রত্যেকটির মধ্যে একটি করে নল এমনভাবে প্রবেশ করাতে হবে যাতে দুটি নলেরই এক প্রান্ত চুনের পানিতে ডুবে থাকে। এবার একটি নলের এক প্রান্তে সিরিঞ্জের মুখে বায়ুরোধী করে আটকাতে হবে। তবে আটকানোর আগে সিরিঞ্জের পিস্টন প্রায় পুরোটাই টেনে 10 মিলিলিটার দাগ পর্যন্ত নিতে হবে। নলের সাথে সিরিঞ্জ আটকানোর পর পিস্টন পুরোটা চেপে দিতে হবে। এর ফলে টেস্ট টিউবে চুনের পানির মধ্যে বুদবুদ সৃষ্টি হবে। একইভাবে আরও কয়েকবার বায়ু চালনা করো। অপর টেস্ট টিউবে চুনের পানিতে ডোবানো নলের উপরে প্রান্তে মুখ লাগিয়ে শ্বাস ছাড়তে থাকো। শ্বাস টানার সময় নাক চেপে ধরলে ভালো হয়, তবে শ্বাস নেওয়ার সময় নল থেকে প্রতিবার মুখ সরিয়ে নাও। উভয় টেস্ট টিউবের চুনের পানি প্রায় 15 সেকেন্ড ধরে পর্যবেক্ষণ করতে হবে। টেস্ট টিউবের দুটির কোনোটিতেই পরিবর্তন না ঘটলে আরও 10 সেকেন্ড ধরে পরীক্ষা চালাতে হবে। কিছুক্ষণ পর দেখা যাবে যে টেস্ট টিউবে চুনের পানিতে সিরিঞ্জের মাধ্যমে বাতাসে চালানো করা হয়েছিল সেটিতে কোনো পরিবর্তন হয়নি, আর যেটিতে নিঃশ্বাসের বায়ু চালনা করা হয়েছিল সেটি ঘোলা হয়ে দুধের মতো ধারণ করেছে। নিঃশ্বাসের বায়ুতে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতির ফলে চুনের পানিটা সাধারণত ঘোলা হয়ে যায়, কারণ নিঃশ্বাসের বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সাধারণ বাতাসের তুলনায় বেশি থাকে। এর জন্য সাধারণ বায়ু চালনা করায় চুনের পানির কোনো পরিবর্তন হয়নি। শ্বাসনালী কিছু রোগে আক্রান্ত হয়, যেমন অ্যাজমা বা হাঁপানি, তারপরে আছে ব্রঙ্কাইটিস। এগুলো হলো আমাদের শ্বাসনালীর রোগ, ফুসফুসের ক্যান্সার ইত্যাদি। অ্যাজমা বা হাঁপানি কাকে বলে? অ্যাজমা সাধারণত রোগ প্রতিরোধ ব্যবস্থার অতিরিক্ত প্রতিক্রিয়ার ফলে হয়ে থাকে, অর্থাৎ কোনো একটি বহিস্থ পদার্থ ফুসফুসে প্রবেশ করলে সেটিকে নিষ্ক্রিয় করতে দেহের প্রতিরোধ ব্যবস্থার যেটুকু প্রতিক্রিয়া দেখানোর কথা তার চেয়ে অনেক তীব্রভাবে প্রতিক্রিয়া ঘটলে অ্যাজমা হতে পারে। অনেক ক্ষেত্রে অ্যাজমায় আক্রান্ত শিশু বা ব্যক্তির বংশে হাঁপানি বা অ্যালার্জির ইতিহাস থাকে। এটি ছোঁয়াচে নয়, এটা হলো জীবাণুবাহিত রোগও নয়। কারণ যেসব খাবার খেলে অ্যালার্জি হয়, যেমন চিংড়ি, গরুর মাংস, ইলিশ মাছ ইত্যাদি, বায়ুর সাথে ধোঁয়া, ধুলাবালি, ফুলের রেণু ইত্যাদি শ্বাস নেওয়া গ্রহণের সময় ফুসফুসে প্রবেশ করলে হাঁপানি হতে পারে। শিশুদের ক্ষেত্রে সাধারণত সর্দি কাশি থেকে হাঁপানি হওয়ার আশঙ্কা থাকে। বছরের বিশেষ ঋতুতে বা ঋতু পরিবর্তনের সময় এই রোগটা বেড়ে যেতে পারে। এই রোগটা হলে আমরা কিভাবে বুঝবো? হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাবে, শ্বাসকষ্টে দম বন্ধ হওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়, ঠোঁট নীল হয়ে যায়, গলার শিরা ফুলে ওঠে, রোগী জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করে, এ সময় বুকের ভেতরে সাই সাই আওয়াজ হয়, ফুসফুসের বায়ুথলিতে ঠিকমতো অক্সিজেন সরবরাহ হয় না বা বাধাগ্রস্ত হয়, ফলে রোগীর বেশি কষ্ট হয়। কাশির সাথে কখনো কখনো সাদা কফ বের হয়, সাধারণত জ্বর থাকে না। শ্বাস নেওয়ার সময় রোগীর পাঁজরের মাঝে চামড়া ভেতরের দিকে ঢুকে যায়, রোগী দুর্বল হয়ে পড়ে। প্রতিকার কিভাবে করা যাবে? চিকিৎসা এই রোগ সম্পূর্ণ নিরাময় হয় না, তবে ওষুধ সেবনে রোগী কিছুটা আরাম বোধ করে। যেসব খাদ্য খেলে শ্বাসকষ্ট বেড়ে যায় সেগুলো না খাওয়া, আলো বাতাসপূর্ণ গৃহে বসবাস করা, যেসব জিনিসের সংস্পর্শে হাঁপানি বাড়ায় তা ব্যবহার করা থেকে বিরত থাকা, যেমন পশুর লোম, কৃত্রিম আঁশ ইত্যাদি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া এবং সাবধানতা অবলম্বন করা, ধূমপান, গুল, সাদা পাতা, জর্দা ইত্যাদি ব্যবহার পরিহার করা, শ্বাসকষ্টের সময় রোগীকে তরল খাদ্য খাওয়ানো। প্রতিরোধ: স্বাস্থ্যকর পরিবেশে বাস করা, বায়ু দূষণ, বাসস্থান বা কর্মক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে এমন সব বস্তুর সংস্পর্শ পরিহার করা। হাঁপানি রোগ ও শ্বাসকষ্টে লাঘবের জন্য সবসময় সাথে ওষুধ রাখা এবং প্রয়োজন মতো ব্যবহার করা। ব্রঙ্কাইটিস: শ্বাসনালীর ভেতরে আবৃত প্রদাহকে সাধারণত ব্রঙ্কাইটিস বলা হয়। ব্যাকটেরিয়ার আক্রমণে ঝিল্লি গাঁটে প্রদাহ হতে পারে। অস্বাস্থ্যকর পরিবেশে স্যাঁতস্যাঁতে ধূলিকণা মিশ্রিত আবহাওয়ায়, ঠান্ডা লাগা এবং ধূমপান থেকেও এই রোগ হওয়ার আশঙ্কা থাকে। একবার ব্রঙ্কাইটিস হলে বারবার এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। সাধারণত শিশু এবং বয়স্ক ব্যক্তিরা এই রোগে বেশি আক্রান্ত হয়। ধূমপান, অস্বাস্থ্যকর পরিবেশ ও দূষণ, যেমন কলকারখানার ধুলাবালি এবং ধোঁয়াময় পরিবেশ এই রোগের কারণ হিসেবে গণ্য করা হয়। এই রোগটা হলে আমরা কিভাবে বুঝবো? কাশি, বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট হয়। কাশির সময় রোগী বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে, শক্ত খাবার খেতে পারে না। কাশির সাথে অনেক সময় কফ বের হয়। যদি কমপক্ষে একটানা 3 মাস কাশির সাথে কফ থাকে এবং এরকম অসুস্থতা পরপর 2 বছর দেখা যায়, তাহলে রোগী ক্রনিক ব্রঙ্কাইটিস হতে
হয়ে থাকতে পারে। প্রতিকার: ধূমপান, মদ্যপান, তামাক বা সাদা পাতা খাওয়া বন্ধ করতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগের চিকিৎসা করানো। রোগীকে সহনীয় উষ্ণতা এবং শুষ্ক পরিবেশে রাখা। পুষ্টিকর তরল এবং গরম খাবার খাওয়ানো, যেমন গরম দুধ, স্যুপ ইত্যাদি। রোগীর পূর্ণ বিশ্রাম নেওয়া ইত্যাদি। প্রতিরোধ: ধূমপান এবং তামাক সেবনের মতো বদ অভ্যাস ত্যাগ করা। ধুলাবালি এবং ধোঁয়াপূর্ণ পরিবেশে কাজ করা থেকে বিরত থাকা। শিশু এবং বয়স্কদের যেন মাথায় ঠান্ডা না লাগে সেদিকে নজর রাখা। নিউমোনিয়া একটি ফুসফুসের রোগ। অত্যাধিক ঠান্ডা লাগলে এই রোগ হতে পারে। হাম ও ব্রঙ্কাইটিস রোগের পর ঠান্ডা লেগে নিউমোনিয়া হতে দেখা যায়। শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য এটি একটি মারাত্মক রোগ। লক্ষণ কি? ফুসফুসে শ্লেষ্মা জাতীয় তরল পদার্থ জমে কফ সৃষ্টি করে, কাশি এবং শ্বাসকষ্ট হয়, দেহে তাপমাত্রা বৃদ্ধি পায় অর্থাৎ বেশি জ্বর থাকে, চূড়ান্ত পর্যায়ে বুকের মধ্যে ঘর ঘর আওয়াজ হয়, মাত্রাতিরিক্ত শ্বাসকষ্ট হয়। প্রতিকার করা যাবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীর সুচিকিৎসার ব্যবস্থা করা, তরল এবং গরম পুষ্টিকর খাবার খাওয়ানো, বেশি করে পানি পান করা। প্রতিরোধ: শিশু এবং বয়স্কদের যেন ঠান্ডা না লাগে সেদিকে সতর্ক দৃষ্টি রাখা, ধূমপান পরিহার করা, আলো বাতাসপূর্ণ গৃহে বসবাস করা, রোগীকে সহনীয় উষ্ণতায় এবং শুষ্ক পরিবেশে রাখা। যক্ষ্মা একটি পরিচিত বায়ুবাহিত সংক্রামক রোগ, তবে ক্ষেত্রবিশেষে যক্ষ্মার জীবাণুযুক্ত ত্বকের ক্ষতের সংস্পর্শে এলে কিংবা সংক্রমিত গরুর দুধ খেলেও কেউ এই রোগে আক্রান্ত হতে পারে। যে কোনো লোক যে কোনো সময় এই রোগ দ্বারা সংক্রমিত হতে পারে। যারা অধিক পরিশ্রম করে, দুর্বল, স্যাঁতসেঁতে বা অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে, অপুষ্টিতে ভোগে অথবা যক্ষ্মা রোগীর সাথে বসবাস করে তারা এই রোগে সহজে আক্রান্ত হতে পারে। লক্ষণ: রোগীর ওজন কমতে থাকে, আস্তে আস্তে শরীর দুর্বল হতে থাকে, সাধারণত 3 সপ্তাহের বেশি সময় কাশি থাকলে খুসখুসে কাশি হয় এবং কখনো কখনো কাশির সাথে রক্ত যায়, রাতে ঘাম হয়, বিকেলের দিকে জ্বর আসে, দেহে তাপমাত্রা খুব বেশি বাড়ে না, বুকে পিঠে ব্যথা হয়, অজীর্ণ এবং পেটের পীড়া দেখা দেয়। প্রতিকার: ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা। এই রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদী। ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগ নিরাময়ের নিয়মগুলো সঠিকভাবে মেনে চলা, প্রয়োজনে রোগীকে হাসপাতালে পাঠানো, রোগীর ব্যবহারে সব কিছু পৃথক রাখা, রোগীর কফ বা থুতু মাটিতে পুঁতে ফেলা, রোগীর জন্য উপযুক্ত চিকিৎসা এবং পরিমিত পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করা, ডাক্তারের নির্দেশ ব্যতীত কোনো অবস্থায় ওষুধ সেবন বন্ধ না করা। ফুসফুসের ক্যান্সার: সব ধরনের ক্যান্সারের মধ্যে ফুসফুসের ক্যান্সারের প্রাদুর্ভাব সবচাইতে বেশি। আমাদের দেশে পুরুষের ক্যান্সারজনিত মৃত্যুর প্রধান কারণই হলো ফুসফুসের ক্যান্সার। ফুসফুসের ক্যান্সার অন্যতম প্রধান কারণ হলো ধূমপান, বায়ু এবং পরিবেশ দূষণ এবং বাসস্থান কিংবা কর্মক্ষেত্রে দূষণ ঘটতে পারে এমন সব বস্তুর সংস্পর্শে আসার কারণে ফুসফুসে ক্যান্সার হয়। যক্ষ্মা বা কোনো কারণে নিউমোনিয়া ফুসফুসে এক ধরনের ক্ষত সৃষ্টি করে যা পরবর্তীতে ক্যান্সারে রূপান্তরিত হতে পারে। লক্ষণ: দীর্ঘদিন ধরে ফুসফুসে কাশি এবং বুকে ব্যথা হতে পারে, ভগ্ন স্তম্ভর, ওজন হ্রাস এবং ক্ষুধামন্দা, হাঁপানি, ঘন ঘন জ্বর হওয়া, বারবার ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া দিয়ে সংক্রমিত হওয়া। প্রতিকার: এই রোগের লক্ষণগুলো দেখা দিলে অনতিবিলম্বে ডাক্তারের পরামর্শ নেওয়া, রোগ নির্ণয়ের পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী সুচিকিৎসার ব্যবস্থা করা, প্রয়োজনে রেডিয়েশন থেরাপি প্রয়োগ করা, যেখানে তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমে ক্যান্সারের কোষ ধ্বংস করা যায়। প্রতিরোধ: বিশেষজ্ঞদের মতে ক্যান্সার প্রতিরোধে নিম্নলিখিত ব্যবস্থা নেওয়া যেতে পারে, যেমন ধূমপান এবং মদপান না করা, অতিরিক্ত চর্বি জাতীয় খাদ্য না খাওয়া, নিয়মিত ব্যায়াম করা, পরিমাণ মতো শাকসবজি খাওয়ার অভ্যাস গড়ে তোলা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের মোটামুটি গ্যাসীয় বিনিময়ের অধ্যায়ের আলোচনা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।